অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে দুটো বন্ধুও থাকতো, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি। আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি, আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। আহা, ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে, এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরুক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। আমাদের ওর থেকে দূরে থাকা উচিত। আরে বাহ, ওই ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই? না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও, নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনী নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরকান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না, এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে? কেন বলো তো?
ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল। মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো, তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদর। বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মুরগান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদর কি এখানে নিয়ে আসতে কিছু একটা ফোন দিয়ে আটতে হবে আমায়। এই বন্ধু, আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো? কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল, তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে। তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ! তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে, তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো, আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুরগান বাঁদর বন্ধুটিকে নিজের পিঠের ওপর বসালো, আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন মুরগান নদীর মাঝে এসে পৌঁছালো, তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে, তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে। তাহলে আমার বউ মিলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ভালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে।
তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি। আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ। হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ড কি কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভায়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল। পুন্নান ব্যাং তার গ্রামে জল আর খাবার না পাওয়ার জন্য অন্য গ্রামের খোঁজে বেরিয়েছিল। ব্যাংটা শুনেছিল যে গ্রামে যাওয়ার পথে নাকি একটা ঝিল পড়ে, যেটা কখনো শুকোয় না। আমি কতক্ষণ ধরে হাঁটছি, জল তেষ্টায় প্রাণটা বেরিয়ে যাবে মনে হয়। দূর থেকে একটা বাগান দেখতে পাওয়ায় পুন্নান ব্যাং আনন্দে লাফাতে শুরু করে। একটা ফুল আর গাছে ভরে যাওয়া একটা পুকুর দেখছি, আমার মনে হয় আমার তেষ্টা মেটানোর জন্য জল এখান থেকে পাবো। পুন্নান ব্যাং তার ক্লান্তি ভুলে গিয়ে ওই বাগানের দিকে তাড়াতাড়ি হাঁটতে থাকে। ওই ঝিলটাতে অনেক সুন্দর সুন্দর মাছ বসবাস করত, কিন্তু ওই মাছগুলোর নিজেদের সৌন্দর্যের ওপর অনেক অহংকার ছিল। বন্ধুরা, কাল তোমরা যেভাবে ওই কাকটাকে ভয় দেখিয়েছিলে, আমার তো খুব মজা লাগছিল। আমাদের কোনো বন্ধুর দরকার নেই, আমরা একজনই ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, আমরাই যথেষ্ট। যতই হোক এই জায়গাটা তো আমাদেরই, বলো? আমরা এখানে কাউকে আসতে দেব না। এই বন্ধুরা, এদিক দিয়ে লাফিয়ে দেখো, দুর্দান্ত লাগে। আরে বন্ধুরা, ওই দেখো একটা ব্যাঙ আসছে। এইদিকে নয়, দেখে মনে হচ্ছে অন্য কোনো দিকে যাচ্ছে। আরে না না, ও তো এদিকেই আসছে। কি অদ্ভুত দেখতে, দেখো ওকে। ও যদি এদিকেই আসে তাহলে ওকে তাড়িয়ে দিতে হবে। আমার ব্যাঙের মতো দেখতে জিভ পছন্দ না। আসতে দাও ওকে, আমরা ওকে একটা দারুণ শিক্ষা দিয়ে তাড়িয়ে দেব। ততক্ষণে পুন্নান ব্যাং ওখানে পৌঁছে গিয়েছিল, আর তখন সব মাছগুলো একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ল। পুন্নান ব্যাং ওই ঝিলে নেমে পেট ভরে জল খেল। জল খেয়ে প্রাণটা ভরে গেল। তুমি কে? শুনতে পাচ্ছ না তুমি? কে তুমি? এখানে কেন এসেছো? এটা তো আমাদের জায়গা। হাই বন্ধুরা, আমার নাম পুন্নান। আমি অনেক দূর থেকে এসেছি। এখানে জল দেখতে পেলাম। আসলে আমার খুবই তেষ্টা পেয়েছিল, তো তাই এখানে এলাম। তার মানে কি এখানে যে কেউ চলে আসতে পারে?
এখানে শুধু আমাদের জন্য জল আর খাবার আছে। আমরা এটাকে যে কাউকে কিছুতেই দেব না। চলে যাও এখান থেকে। আরে তুমি এমন কেন বলছো? আমি আর কোথায় যাব? আমি তো এখানের অন্য কোনো জায়গা চিনি না। ভালো হবে তোমার এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া। তুমি পরিষ্কারও না, আর দেখতে তোমায় কি বাজে! ছি, তোমাকে দেখে আমার কেমন অস্বস্তি লাগছে। যাও এখান থেকে তাড়াতাড়ি। আমাকে দয়া করে এরকম বলো না। তোমরা কি মোটেই আমাকে বন্ধু ভাবছো না? ছি, তোমাকে আমরা আমাদের বন্ধু বানাবো? ছি, আমাদের একটু ভালো করে দেখো। আমরা এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর। আমাদেরকে দেখো, আমাদের সৌন্দর্যতাটা দেখো। আমরা তোমাকে নেব? তুমি কি খারাপ দেখতে? তোমার সাথে থাকবো? ছি ছি, কুৎসিত ব্যাং। এই অদ্ভুত দেখতে প্রাণীটা কি বলল শুনলে? ও নাকি আমাদের বন্ধু হবে। বাহ, কি দারুণ ইচ্ছা না? পরের দিন পুন্নান ব্যাং আরও একবার ওই মাছগুলোর সাথে বন্ধুত্ব করতে চলে এলো। আরে, কি সাহস তোমার! আমাদের এত বলার পরও তোমার সাহস কি করে হলো আবার এই পুকুরে চলে এলে? আসলে আমি এই পুকুরে জল খাওয়ার জন্য ভাবছিলাম। আমার ভেতরে আসার ইচ্ছে নেই। তোমাদের বিরক্ত না করে আমি চুপচাপ জল খেয়ে এখান থেকে চলে যাব। তুমি জল পাবে না, যাও এখান থেকে। আমারও জল খাবার অধিকার আছে। তুমি আমাদের সঙ্গে অধিকারের কথা বলছো, যাও এখান থেকে। একটা কচ্ছপ ওই ঝিলের অপর প্রান্তে বসে এই সব ঘটনা দেখছিল। ঝিলের মধ্যে নামতে না পারায় ব্যাঙটা যখন মন খারাপ করে চলে যাচ্ছিল, তখন ওই কচ্ছপটা মাছগুলোর কাছে এলো। তোমরা ওকে এই পুকুরটাতে কেন থাকতে দিলে না? আমরা ওকে তাড়িয়ে দিয়েছি। এখানে থাকার অনুমতি আমরা ওকে দিতে পারি না। আমরা সবাই কত সুন্দর। ওই ব্যাঙটাকে কি খারাপ দেখতে! ও কি কেমন অদ্ভুত দেখতে! ছি! শোনো, কারোর রূপ আর সৌন্দর্যের উপর ভিত্তি করে কাউকে কখনো কম ভাবা উচিত নয়। আমরা এ কজনই ঠিক আছি। তোমরা সবাই জানো, একবার একটা ছোট্ট ইঁদুর একটা বড় সিংহকে বাঁচিয়েছিল একটা শিকারীর হাত থেকে। এজন্যই আকার, রূপ আর সৌন্দর্যের উপর ভিত্তি করে কাউকে কখনো কম ভাবা উচিত নয়। তাতে কি হয়েছে? যা বলার ছিল তা আমি বলে দিয়েছি, ব্যাস এইটুকুই। অনুভব এক মহান জিনিস। তুমি আমাদের পুকুর থেকে জল খেয়েছো বলে আমাদেরকে জ্ঞান দেবে? দেখো, তোমরা যা ভাবছো ব্যাপারটা তা নয়, কিন্তু জলসংকট তো সব জায়গাতেই রয়েছে। আমাদের কাছে তো জল আছে। এটা তো আমাদের ভাগ্য যে আমাদের কাছে জল রয়েছে, কিন্তু যে কোনো সময় এই পুকুরটাও কিন্তু শুকিয়ে যেতে পারে। এখানে তো জল শোকাবেই না। একবার ভেবে তো দেখো, যদি এই পুকুরটা শুকিয়ে যায়, ভেবো তো তোমরা কি করবে। এই কচ্ছপটা কি বোকা! তোমরা কি একটা জিনিস জানো? তোমরা তো সবাই শুধু জলেই বেঁচে থাকতে পারবে, কিন্তু ওই ব্যাঙ ডাঙায় যেমন বাঁচতে পারবে তেমন জলেও সে বাঁচতে পারবে। এজন্যই ওকে কম ভেবো না কিছুতেই। তোমরা ওই কচ্ছপটার কথা শুনলে? ও তো আমাদেরকেই বোঝাতে চলে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্যই পাওয়া এই জল খেয়েও ওই কচ্ছপের কতটা অহংকার! এরকমই একদিন একটা জেলে ওই ঝিলের কাছে এলো। আরে আরে দাঁড়াও, এটা কিন্তু খেও না। এখানে বিপদ আছে। এ বড়শিটা তোমাদের ফাঁসানোর জন্য দেওয়া হয়েছে। এত বাজে দেখতে হওয়া সত্ত্বেও তোমার সাহস হয় কি করে? যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। আমাদের চলে যাওয়ার পরে ও দেখবো খাচ্ছে। আরে দাঁড়াও 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 বলছি, দয়া করে আমার কথা শোনো। আরে আরে! যদি আমরা ওটাকে ধরে নিতাম তাহলে? হ্যাঁ, আমি জানি এতে বিপদ ছিল। তুমি আমাদের ক্ষমা করতে পারবে? আমরা তোমার সাথে খুব খারাপ করেছি, তারপরেও
আমাদের ওপর না রেগে তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। ব্যাং দাদা, আজ থেকে তুমি আমাদের সব থেকে ভালো বন্ধু হয়ে থাকবে। তোমার যত দিন ইচ্ছা তুমি এই জলে থাকতে পারো। অনেক আগের কথা, একটা জঙ্গলে একটা বুড়ো সিংহ শিকারের খোঁজে বেরিয়েছিল। এটা কি খরগোশ? এ তো দেখছি আবার শিকার নিজে থেকেই ধরা দিচ্ছে। ও, এর স্বাদ তো সবার থেকে একদম আলাদা হয়। এবারের মতো বেঁচে পালিয়ে গেল। খুব দৌড় করিয়েছে ব্যাটা। বাপরে, খিদের চোটে আমি সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। কি যে করি। আর তখনই গাছের নিচে বসে থাকা একটা কাঠবেড়ালিকে সিংহটা দেখতে পেল, যে বসে ফল খাচ্ছিল। খরগোশ গেল তো কি হয়েছে, এটাকে তো পেলাম। এটা খেলেই খিদে একটু মিটবে। বাপরে, আমার দাঁতের জোরটাও এখন হারিয়ে গেছে। খুব ব্যথা করে এখন। এই কাঠবেড়ালিটা পালিয়ে যাওয়ার আগে কিছু একটা করতে হবে। এর মতো পেয়ে গেলে দুটো তিনটে পেট পুজোটা ভালোই হবে। আপাতত একে দিয়েই কাজ চালাই। এ এত ছোট যে আমার দাঁতেই আটকে যাবে। খরগোশটাও পালিয়ে গেল, আর এই কাঠবেড়ালিটাও। তার উপর আমার দুটো দাঁতও ভেঙে গেল। বেচারা বুড়ো সিংহ, যখন সে একটাও কাঠবেড়ালি পেল না, তখন সে খুব চিন্তায় পড়ে গেল। এই জঙ্গলের একটা প্রাণীও আমাকে একটু ভালোবাসে না। বুড়ো হয়ে গেছি বলে কেউ পাত্তা দেয় না। যদি শক্তি থাকতো আমার মধ্যে, তাহলে একটাকেও ছাড়তাম না। হতাশায় চলতে চলতে হঠাৎ সিংহটা কোনায় একটা গুহা খুঁজে পেল। এই গুহার মধ্যে ঢুকে একটু আরাম করি। সন্ধ্যাবেলায় কোনো না কোনো প্রাণী তো আসবেই। ওকে খেয়ে আমি নিজের খিদে মেটাবো। আইডিয়া, 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 সুপার আইডিয়া। আর কিছুক্ষণ পরেই জায়গাটা অন্ধকার হয়ে গেল। আরে ও শিয়াল ভাইয়া, আবার কাল দেখা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলার সময় মতো দুজনে দেখা করব। এই যে ভাল্লুক ভাইয়া, 1 মিনিট দাঁড়িয়ে যাও দেখি। কেন, কি হয়েছে? এইখানটা একবার দেখো। দেখে মনে হচ্ছে কোনো বড় ভয়ানক প্রাণীর পায়ের ছাপ এটা। তুমি ঠিকই বলছো। এটা দেখে মনে হচ্ছে যে তোমার গুহার ভেতরে কেউ একজন আছে, কিন্তু এখনো পর্যন্ত সে বাইরে বেরোয়নি। এখন যেভাবেই হোক না কেন, ওকে গুহা থেকে বাইরে বার করতেই হবে। আরে বাপরে, একে বাইরে বের করবো কি করে? আমার কাছে একটা আইডিয়া আছে। এইবার দেখো শিয়াল পণ্ডিতের খেল। তখন ওই চালাক শিয়ালটা ভাবল যে একটা ছক কষলে কেমন হয়। সে ওই গুহাটার সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে গুহা, লাগলো। ও আমার প্রিয় গুহা, তুমি কেমন আছো? এটা শুনে গুহায় থাকা সিংহটার সন্দেহ হতে লাগলো। ও, শিয়ালটা কি আবার পাগল হলো নাকি, যে এই জড় গুহাটার সাথে কথা বলতে শুরু করলো? আরে ও গুহা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আজ সকালেই তো তোমার সঙ্গে কত গল্প করলাম। শিয়ালটা আবার কথা বলছে দেখছি। এবার তো মনে হচ্ছে গুহাটা সত্যিই কথা বলে বোধহয়। এবার এই গুহার বদলে আমি জবাব দেব। আমি ভালো আছি, খুশিতে আছি,
ভিতরে চলে এসো, আমি তোমারই জন্য অপেক্ষা করছিলাম, একসাথে বসে গল্প করব বলে। কথাটা কানে গেল তো? এই গুহার ভেতরে একটা বড় সিংহ বসে রয়েছে, বুঝলে? ভয় পেও না, তুমি আমার সঙ্গে চলো। আজকের রাতটা ভালো করে কাটানোর জন্য আমি তোমাকে ভালো একটা জায়গা দেখিয়ে দিচ্ছি। ভাল্লুক আর শিয়ালটা সে যাত্রায় সিংহর হাত থেকে বেঁচে গেল। আর সিংহটার পেট পুজোও করা হলো না। অনেক দিন আগে একটা জঙ্গলে একটা ভয়ঙ্কর বিড়ালের বাস ছিল। বিড়ালটা অবলা ইঁদুরদের খেয়ে ফেলে নিজের পেট ভরত। ও ভাই, আমাকে মেরো না। দেখো, তোমাকে আমি মোটেই মারবো না, বরং না মেরে জ্যান্ত চিবিয়ে খাবো। মিয়াও। এভাবেই অনেক দিন কেটে গেল এবং বিড়ালটাও বুড়ো হয়ে গেল। আর এখন ইঁদুরদের ধরা ওর জন্য খুব কঠিন হয়ে পড়তে শুরু করলো। এভাবে চলতে থাকলে আমাকে তো উপোস করে মরতে হবে, কিন্তু যদি শিকার করি তাহলেও তো মোক্ষম চাল চলতে হবে। এই তো পেয়ে গেছি, এটাই করতে হবে। এবার সেই বিড়ালটা ইঁদুরকে ধরার জন্য সন্ন্যাসী হয়ে একটা পাথরের ওপর বসে মন্ত্র জপ করতে শুরু করলো। জঙ্গলায় নমো, ম্যাও ক্রিং, জঙ্গলায় নমো। এই আওয়াজটা কোথা থেকে আসছে? বন্ধুরা, আমাদের এই গুহা থেকে একটু দূরে একটা বিড়াল সাধু সেজে বসে আছে। ও, তাহলে কি আমাদের মেরে দেবে? একটা পাথরের ওপর চোখ বন্ধ করে বসে কিছু একটা বিড়বিড় করছে। তাহলে তো আমাদের ওই সন্ন্যাসী বিড়ালের ওপর নজর রাখা উচিত। তখনই নিরীহ ইঁদুরগুলো গর্ত থেকে বেরিয়ে এসে ওই সন্ন্যাসী বিড়ালকে দেখতে হাজির হলো বিড়ালটির সামনে। আমি ওই সন্ন্যাসী বিড়ালের সামনে চলে গেছিলাম, তাও আমাকে ধরতে এলো না। দাঁড়াও, একবার আমি গিয়ে দেখে আসছি। আমি ওকে দেখে গায়ে হাতও দিলাম, তবুও ও আমাকে ধরতে এলো না। আমার মনে হয় না ওই সন্ন্যাসী বিড়ালটা আমাদের ওপর আর কখনো হামলা করবে। ম্যাও ক্রিং, জঙ্গলায় নমো, ম্যাও ক্রিম, জঙ্গলায় নমো। আমার কথা তোমরা মন দিয়ে শোনো, আজ থেকে আমি আর কখনো ইঁদুর মারবো না, বরং তোমাদের আমি রক্ষা করতে এখানে এসে গেছি। আর তোমাদের উপর আছে আমার আশীর্বাদ। আমি আগে অনেক ইঁদুর মেরেছিলাম, আমি সেই পাপেরই প্রায়শ্চিত্ত করতে এখন সন্ন্যাস নিয়েছি। আমার উদ্দেশ্য এই জঙ্গলে এখন শান্তি প্রতিষ্ঠা করা। এখন তোমরা সবাই একে একে এদিকে এসো আর এসে আশীর্বাদ নাও। ম্যাও ক্রিম জঙ্গলায় নমঃ। এরপর একদিন সব ইঁদুরেরা মিলে
ওই সন্ন্যাসী বিড়ালের আশীর্বাদ নিতে যাবে বলে নিজেরা ঠিক করলো। এভাবেই একদিন সন্ন্যাসীর সাথে দেখা করে ফিরবার সময় সন্ন্যাসী বিড়াল তাদেরকে পিছনে ডেকে বলে, শোনো, তোমরা সবাই আমার কথা শোনো। তোমরা সবাই একটু দাঁড়িয়ে যাও। কি হয়েছে স্বামীজি? তোমাদের সবার উপরে একটা বড় বিপদের ছায়া দেখতে পাচ্ছি। আরে কিরকম বিপদ স্বামীজি? পূর্বের ওই পাহাড়ের দিক থেকে তোমাদের উপরে একটা বিপদ ধেয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি। স্বামীজি, তাহলে আমাদের কি করা উচিত? আরে ভয় পাওয়ার দরকার নেই। বিপদ কাটাতে চাইলে পেট পুজোর ব্যবস্থা করতে হবে। কি পুজো করতে হবে? আরে না 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 না, এটা ওরকম পুজো নয়। তাহলে তোমরা একটা বরং কাজ করো, এক এক করে আশ্রমে আসতে থাকো। তাহলে আর কখনো বিপদকে ভয় পাওয়ার দরকার পড়বে না, বুঝেছো? আর তারপর নির্ভয় থাকবে তোমরা। স্বামীজি ধন্যবাদ, আপনি খুব দয়ালু। আমরা সব ইঁদুর এক এক করে আপনার আশ্রমে চলে যাব। এই জন্য প্রতিদিন শত্রু দমন পুজোর জন্য একে একে ইঁদুরেরা সাধু বিড়ালের আশ্রমে যেতে থাকে। এসো বৎস, এসো, এই আশ্রমে এসো। মিয়াও, এসো এসো। আর অনেক দিন পর যখন সন্ন্যাসী বিড়ালের আশ্রম থেকে ইঁদুরেরা আর ফিরছিল না, তখন বাকি ইঁদুরদের কাছেও এই ব্যাপারটা বড় অদ্ভুত বলে মনে হলো। পুজোতে যারা গেছিল তারা তো ফেরত এলো না। স্বামীজি ওদের সঙ্গে কিছু করেনি তো? না না, পুজো হয়তো এখনো শেষ হয়নি। তাহলে আমরা নিজেরাই স্বামীজির আশ্রমে গিয়ে দেখে আসি। এরপর ইঁদুরেরা নিজেদের মনের সন্দেহ দূর করতে সোজা এসে উপস্থিত হয় সন্ন্যাসী বিড়ালের আশ্রমে। মাও ক্রিং জঙ্গলায় নমঃ, মাও ক্রিং জঙ্গলায় নমঃ। স্বামীজি, পুজোতে যেসব বন্ধুরা এসেছিল তারা এখনো ফেরত এলো না কেন? আশ্রমে যারা এসেছিল তারা সবাই বিপদকে হার মানাতে একসাথে মন দিয়েছে পুজোয়। ওরা শিগগিরই ফিরে আসবে, তোমরা চিন্তা করো না একদম। শোনো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু সুবিধার লাগলো না। এটার একটা তদন্ত করতে হবে। এরপর ওই তিনজন ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রম পর্যন্ত একটা গর্ত খুঁড়তে শুরু করে। তারপর ওই তিনজন ইঁদুর আস্তে আস্তে আশ্রমের ভেতরে ঢুকে গেল, কিন্তু সেখানকার পরিস্থিতি দেখে তারা থ হয়ে গেল। এ মা, এগুলো তো আমাদের বন্ধুরা। ওই সন্ন্যাসী বিড়াল আমাদেরকে ঠকিয়েছে, ও আমাদের বন্ধুগুলোকে মেরে ফেলেছে। এবার আমাদের ওকে একটা শিক্ষা দিতেই হবে। সন্ন্যাসী বিড়ালকে শিক্ষা দিতে চার বন্ধু মিলে একটা বুদ্ধি আটে, আর এরপর নিজেরা একটা সলিড প্ল্যান তৈরি করে। আর তারপরের দিন দুটো ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রমে গিয়ে হাজির হয়। স্বামীজি, আমরা আমাদের সন্তানদের আপনার হাতে পূজার জন্য তুলে দিতে এসেছি। আপনার এই ছোট ছোট বাচ্চাদের জন্য পূজা করা উচিত স্বামীজি। আমার এত ভালো সময় এলো, তোমরা নিজেই এসেছো আমার হাতে তুলে দিতে। কার সময় স্বামীজি? না 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 না, আমি আমার কথা বলছি না, তোমাদের ভালো সময়ের কথাই বলছিলাম। আসলে আমার জিভ পিছলে গিয়েছিল আর কি। ও, এদের তো শত্রুর দোষ লেগেছে। চিন্তা করো না, এরা সুস্থ হয়ে যাবে। মিয়াও। ঠিক কিছুক্ষণ পরেই সেই সন্ন্যাসী বিড়াল আশ্রম থেকে ছুটে বেরিয়ে গিয়ে আসতে লাগলো। ও স্বামীজি, কি হয়েছে? শত্রুদোষ শেষ হয়ে গেছে নাকি? আসলে খাওয়ার আগে সন্ন্যাসী বিড়াল এটা বুঝতে পারিনি যে ইঁদুরগুলো ইঁদুর নয়, একটা আঠার গোলা দিয়েছে। বিড়াল বিড়াল সন্ন্যাসী বিড়াল।